আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি সাইফুদ্দিন ভাই, কথা শুনতেছেন? ক্লিয়ার বলতে পারবেন? ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত। জি। আব্দুল কাদের ভাই, কথা শুনতেছেন ক্লিয়ার? জি, শুনতে পাচ্ছি। জি আচ্ছা স্যার, আমাদের ইনশাআল্লাহ শুনতে পাচ্ছি। যে সমস্যাটা সেটা হচ্ছে যে কথা শোনা যায়, ক্লাসের সময় মনে হয় ক্লিয়ার শুনতে পান, কিন্তু রেকর্ডিং এর সময় ওই রেকর্ডিং অডিওটা কম শোনা যায়। দেখা যাক আজকে কি হয়। জি স্যার, প্রত্যেক দিনকার আপনার মানে যে রেকর্ডিংটা আপনি দিচ্ছেন সেই রেকর্ডিংটা একটু মানে হালকা আওয়াজে মানে ব্লুটুথ বা হেডফোন ইউজ করেও শোনা হালকা পাওয়া যাচ্ছে। একটু সমস্যা হয় মানে বুঝতে কথাগুলো ভিডিওটা দেখার হচ্ছে সময়। কিন্তু এটা কারণ আসলে ধরা যাইতেছে না। কারণ হচ্ছে সফটওয়্যারের কোনো সমস্যা নাই। ২ নম্বর হচ্ছে ল্যাপটপ দিয়ে ক্লাস নিতেছি, তো এইটা দিয়া যখন ক্লাস নিতাম তখন মাইক্রোফোনে তখন আসতে শুনতো, যে কারণে এক্সটার্নাল মাইক্রোফোন ইউজ করা হয়। তারপরও এটা একই শোনা যাচ্ছে। এই আর কম্পিউটার থেকে ক্লাস নেওয়া যায়, কিন্তু কম্পিউটারে আবার সমস্যা হচ্ছে কারেন্ট গেলে এটা অডিও যেটা রেকর্ডিং করি আমরা, ওই রেকর্ডিংটা আর সেভ দেওয়া হয় না। এটা একটা সমস্যা। এই কারণে আজকে দেখা যাক, আজকে একটা এক্সটার্নাল ব্যবহার করা হয়েছে, ওইটার জন্যই হয় না কিনা। এই আর ২ নম্বর হচ্ছে ক্লাসে থাকা তো অবশ্যই জরুরি। যারা ক্লাস করেন তারা তো অবশ্য অডিও অল্প শুনলেও বুঝতে পারেন। আর যারা ক্লাস করে না তাদের জন্য তো এটা কঠিন। আচ্ছা, আমরা দোয়া থেকে শুরু করি এরপরে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. মনে আছে কিনা, গত ক্লাসেও বলছিলাম আপনারা একটু জোরে জোরে ওখানে বসে বসে জোরে জোরে পড়বেন, আপনার কান থেকে যেন শোনা যায় কোন শব্দটা কিভাবে উচ্চারণ হচ্ছে, কিভাবে কোন হরফের সিফাতটা উচ্চারণ করতেছি, এগুলো আপনিও জোরে জোরে পড়বেন। ঠিক আছে? আর আমরা ক্লাসের শেষের দিকে গিয়া মস্ক করবো, একটা করে সূরা মস্ক করবো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله بسم الله الرحمن الرحيم. رب زدني علما. رب زدني علما. رب زدني علما. رب يسر ولا تعسر ولا تعسر وتمم علينا بالخير. وتمم علينا بالخير. رب اشرح لي صدري. رب اشرح لي صدري ويسر لي أمري
واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي يفقه قولي তাদেরকে লাস্ট পড়াইছিলাম হচ্ছে 3 নম্বর লেকচার শিটের পড়া ছিল নুক্তার পরিচয়, নুক্তা এবং আরেকটা বিশেষ পড়া ছিল হরফুল ইস্তিআলা। সাইফুদ্দিন ভাই হইছে? আব্দুল কাদের ভাই, সাইফুদ্দিন ভাই? জি জি হয়েছে। আচ্ছা বলেন, নুক্তা বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এগুলো কি পড়বো স্যার? এগুলো পড়তে হবে না, এগুলো আসলে পরে নিব শেষের দিকে গিয়া আপনাদের সবাইকে পড়তে বলবো। এখন মোটামুটি তাহলে আমি পড়াটা সরাসরি হ্যাঁ সরাসরি পড়াই। হরফুল ইস্তিআলা মোটা হরফ 60টি। صاد ضاد ضاء ظاء خا غين قاف। আচ্ছা নুক্তা ওয়ালা হরফ এবং নুক্তা ছাড়া হরফ কয়টা? নুক্তাওয়ালা হরফ আপনার 15টি। আর বাকি হচ্ছে নুক্তা। আব্দুল কাদের ভাই, আপনার কি হয়েছে হুরুফুল ইস্তিআলা? জি বলছি। সদ জ ত জ গইন খ গইন কফ। জি মাশাআল্লাহ। মোটা হুরুফে ইস্তেআলা মোটা হরফ সদ সদ দদ ত জ খ গইন কফ। জি মাহিদুল ইসলাম ভাই, মাহিদুল আলম ভাই। হ্যাঁ মাহিদুল আলম ভাই, আপনি ক্লাস আছেন? আসসালামু আলাইকুম। হ্যালো। আসসালামু রাহমাতুল্লাহ। জি হ্যাঁ, আগের দিন আমি ছিলাম না, তবু আমি পড়েছি, আমি দেখেছি বেশি। আচ্ছা বলেন হুরুফুল ইস্তিআলা কি হ্যালো, হয়েছে শোনা যাচ্ছে বলেন? আমার কথা? হ্যালো। হ্যাঁ শোনা যাচ্ছে। হুরুফুল ইস্তিআলা কি হয়েছে? হ্যাঁ, হুরুফুল হুরুফুল ইস্তেআলা 7টা অক্ষর আছে, 7টা হরফ আছে, যেটা হচ্ছে সদ, দদ, ত, জ, খ, আইন, গাইন আর কাফ। খ গইন কফ, এগুলো হুরুফুল ইস্তিআলা মানে কি এটা হ্যালো, বুঝতে পারছেন? কাফ। হুরুফুল ইস্তিআলা মানে কি? না, এটা আমি বুঝতে পারিনি, একটু ভালোভাবে বললে একটু ভালো হয়। আচ্ছা হুরুফুল ইস্তিআলা এটা ওই যে সাইফুদ্দিন ভাই বা আব্দুল কাদের ভাই একটা কথা বলছে, দেখছেন কিনা? হুরুফুল ইস্তিআলা বা মোটা হরফ, ঠিক আছে? মোটা হরফ, মোটা মানে এর উচ্চারণ মোটা, মোটা হরফ, অর্থাৎ আচ্ছা এর উচ্চারণটা মোটা হয়, ঠিক আছে? এর যখন উচ্চারণটা আচ্ছা। হয়, প্রোনাউন্সিয়েশনটা হয়, তখন এটা কি হয়? মোটা। যেমন সদ, এই যে মোটা হচ্ছে সদ স। আমি গত ক্লাসে দেখবেন যে লিখে লিখে দেখাইছিলাম যে এগুলো চিকন হরফ আছে, যেমন সদের জায়গায় সিন আছে, সদ স সিন সা, মানে এগুলো হরকত দেওয়ার পরে তো কনসোর মধ্যে পড়া হয়, তখন দেখবেন সদ জবর স, সিন জবর সা, হুম কদ জবর ক, দাল হুম জবর দা, এটা চিকন হরফ হুম হচ্ছে দা। ক জবর ক, তা জবর তা, হুম ল জবর হ, জাল জবর হুম লা। হুম খ এবং গয়নের যেহেতু কোনো হরফ নেই, এর জন্য এই দুটার কোনো চিকন হরফ নেই, এই দুটা মোটা, মানে এই দুটার কোনো চিকন হরফও নেই, এই দুটার সেম উচ্চারণের কোনো হরফ নেই। আর হচ্ছে কফের হচ্ছে কাফ, কফ কাফ, এই হরফগুলোকে জি বলে হুরুফুল জি হুজুর। ইস্তিআলা, মানে হরুফ হচ্ছে এই হরফ, মানে হরফের বহুবচন, অর্থাৎ বর্ণসমূহ। ইস্তিআলা মোটা, মোটা বর্ণসমূহ, অর্থাৎ মোটা হরফ সমূহ, মোটা হরফ সমূহ মানে এর উচ্চারণগুলো সমূহ। মোটা। তাইলে হরফুল ইস্তিআলা যদি 7টা হয়, মোটা হরফ যদি 7টা হয়, তাহলে চিকন হরফ কয়টা? চিকন হরফ তাইলে 22টা, চিকন আর বাকি 22টা। সব হরফ কয়টা? 22টা 22টি। হবে। 22টা। 22টা। 29টা হরফ 22টা। এটাই পড়া ছিল। আর হচ্ছে নুক্তা বিষয় পড়া ছিল, নুক্তাটা লেকচার শিট থেকে দেখে নেবেন, তাহলে হবে। কথা নুক্তা 15টি, নুক্তা ছাড়া 14টি। হ্যাঁ, এক নুক্তাওয়ালা 10টি, দুই নুক্তাওয়ালা 3টি, তিন নুক্তাওয়ালা 2টি। এরপরে এগুলো আমি গত ক্লাসে দেখাইছিলাম, এগুলো হচ্ছে যে একই চেহারার হরফ, ঠিক আছে? একই চেহারার হরফ। এগুলো যেহেতু ভিডিও আছে, ভিডিওটা দেখে নেবেন, আর হচ্ছে এটা আবার ওই লেকচার শিটটা দিয়ে আবার দেখবেন যে এগুলোর চেহারা দেখতে একই রকম, ভিডিওটা দেখলেই হবে, এটা যেহেতু পড়ার বিষয় না, শুধু
আব্দুল কাদির ভাই এখান থেকে পড়েন। জি। হা ত হামজা কাফ জাল নুন আলিফ গয়েন ওয়াও হা হা সদ শিন ইয়া তা মিম তা ফা জদ দাল। শিন শিন বা সিন জাল সিন না শিন কি, শিন 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 সিন না কিন্তু শিন। শিন বা জাল শিন শা কফ লাম আইন জ গয়েন না খ। মাশাআল্লাহ। সাইফুদ্দিন ভাই। হা ত হামজা ক কাফ জাল নুন আলিফ গইন ওয়াও হা হা সদ সিন ইয়া তা মিম তা সা জদ ضاد دال দেন سين شين با زال زا سين شا قاف لام عين عين জ عين زا হুম, خ খ। জি মাহিদুল আলম ভাই আপনারা কি করতে পারবেন? আমাকে একটু দেখান, আমি একটু উপর থেকে দেখান। আমি হ্যালো। হ্যাঁ হ্যাঁ উপর থেকে দেয়া আছে দেখেন। হ্যাঁ হ্যাঁ, আমি একবার দেখেছিলাম। এটাও বলছি, এটা আহ, হ ত হ্যালো। হ্যাঁ হ্যাঁ আমরা শুনতে পাইতেছি। হা ত হামজা পরেরটা কি যেন, ওটা হামজা হামজা, আহ, হামজা হামজা কাপ জাল নুন আলিফ গাইন অও গইন গইন গাইন হবে না, হা ঠিক আছে, গাইন হবে না, গইন হবে, গইন গইন। মানে গাইন উচ্চারণটা গাইন হবে না, গই হা হবে গ থেকে, ঠিক আছে, গ থেকে গইন। হ্যাঁ গাইন। আর হা সদ সিন ইয়া তা মিম, চলে গেল ওটা, মিম তা ফা আহ, দদ দাল সিন বা জা সিন তা কাপ লাম আইন জ খ, তারপরে জি এই পর্যন্ত। আসলে এই পড়াটা মূলত পড়ায় দেওয়ার বিষয় না, এটা হচ্ছে কি, এটা আপনাদের ওই যে হরফ কতটা চেনেন এটার জন্য দিছিলাম, ঠিক আছে মাহিদুল আলম ভাই। তো আপনার হরফে একটু সমস্যা হয়েছে, আমাদের হরফের হ্যাঁ ক্লাসগুলো একটু আবার একটু রিপিট করবেন, দেখবেন যেহেতু আমাদের এখনো সামনে পড়া আছে, ক্লাসগুলোতে হুম উপস্থিত থাকার চেষ্টা করবেন। যেমন হুম হরফের উচ্চারণে ভুল আছে, ঠিক আছে, অবশ্যই হরফের উচ্চারণ ঠিক করতে হবে। ঠিক আছে হরফের উচ্চারণ যদি না হয়, আপনি অনেক নিয়ম জানেন কিন্তু ওই উচ্চারণটা ঠিক হয় না, আছে তাহলে কিন্তু এটা জিরো হয়ে যায়, ঠিক আছে। হরফ উচ্চারণের পার্থক্য, এরপরের যেটা লেকচার নাম্বার 4, হরফ উচ্চারণের পার্থক্য। হরফ উচ্চারণের পার্থক্য অর্থাৎ এক এক হরফ এক এক রকম হয়, তাই না? কোন হরফ মোটা হয়, কোন হরফ চিকন হয়। আমরা এটা তো দেখতেই পাইতেছি যে যেমন সদটা কি হয়, মোটা হয়, আবার সিন যেটা এটা আবার চিকন হয়। তো কোন হরফ কি হয়, মোটা হয়, কোন হরফ আবার কি হয়, চিকন হয়। এই যে উচ্চারণের যে তফাৎগুলো হচ্ছে, যে কোনোটা মোটা কোনোটা চিকন, এভাবে যে হচ্ছে, এইটাকে একটা লেকচার শিটের মাধ্যমে আপনাদেরকে দেখানো হয়েছে যেন আপনারা সহজে এটা বুঝতে পারেন। মানে কোন হরফের উচ্চারণের তফাৎ, উচ্চারণের তফাৎ, ঠিক আছে, একটু খেয়াল করলে আমরা বুঝতে পারবো। আচ্ছা, হরফ উচ্চারণের পার্থক্য। আল ফারক, ফারক অর্থ হচ্ছে তফাৎ, ফারক। আল ফারকু বাইনা, মাঝে, ফি নুতুকিল হুরুফিল আরাবিয়্যা, আরবি হরফের উচ্চারণের মধ্যকার পার্থক্য, আরবি হরফের উচ্চারণের মধ্যকার পার্থক্য, আরবি হরফের উচ্চারণের মধ্যকার পার্থক্য।
আমরা যদি দেখি 8টি, এখানে 8টি পার্থক্য আছে, তার থেকে কি বেশি আছে? যেগুলো অর্থাৎ কোন হরফ মোটা আর হুজুর কোন হরফ, হুজুর জি হ্যালো, বলছি আপনার স্ক্রিন শেয়ারটা তো দেখতে পাচ্ছি না, আমি প্রবলেম হচ্ছে কি বুঝতে পারছি না এটা, স্ক্রিন শেয়ারটা। আচ্ছা, একটু রিফ্রেশিং দিতে হবে, কারণ হচ্ছে অন্যরা দেখতে পাইতেছে। আপনারা জিজ্ঞাসা করেন, আব্দুল কাদের ভাই বলেন আমরা তো দেখতে দেখতে পাইতেছে? জি পাচ্ছি। স্যার, আমরা দেখতে পাচ্ছি তো স্যার। জি জি, যার কাছে এটা নেটওয়ার্কের সমস্যা হয় তার ডিসপ্লেতে এটা শো না করতে পারে, মানে এটা তখন একটু কিবোর্ডটা রিফ্রেশ দেওয়ার চেষ্টা করেন, আর না হলে একটু কেটে আবার ঢোকার চেষ্টা করেন, তাহলে এটা ঠিক ঠিক হয়ে যাবে। ঠিক আছে, মানে এখান থেকে যদি না দেখা যায় তো নেটওয়ার্কের সমস্যা, ঠিকই তাহলে বলেছেন, আমি বার হয়ে কারো কাছেই দেখা যাইতো না। এটা হচ্ছে একটা 8টি হরফের নামের উচ্চারণের মধ্যকার পার্থক্য সহিভাবে জেনে নেই এবং খুবই জরুরি। এটা নেওয়া কি খুবই জরুরি। এখন একটা জিনিস দেখেন, এখানে একটা কথা বলা আছে, এখানে একটা কথা বলছে যে 8টি হরফের নামের তফাৎ। আমরা কিন্তু এখনো হরফের মূল উচ্চারণে যাই নাই, এখনো নাম পড়তেছি। তো এরপরে কিন্তু আপনাদের আবার হরকত অনুযায়ী মানে মূল যে উচ্চারণ ওই তফাৎটাও দেখানো হবে। একটু নামের তফাতের মধ্যে খেয়াল করি, খুবই জরুরি একটা বিষয়। যেমন তা, এই হরফটা কি হবে? এই হরফটা চিকন উচ্চারণ হবে, তা। এই হরফটা কি হবে? চিকন, তা। এই হরফটা চিকন হবে, তা, তা, তা। এরপরে ত যে হরফটা আছে এটা কি হবে? মোটা। এটা কিন্তু হরফুল ইস্তিআলার সাথে আমরা পড়ছি। তাহলে তা, ত, তা, ত, তা। আমরা কয়েকবার একটু মুখে মুখে বলি, তা, ত, তা, ত, তা, ত, তা, ত, তা, ত। এরপরে কাফটা হবে কি? এইবার বলেন তো আব্দুল কাদের ভাই, কাফ কি হবে? চিকন, চিকন। আর কফ হবে মোটা। মোটা। তাহলে কাফ, অফ, অফ, কাফ, অফ, কাফ, অফ। দাল বদ, দাল বদ। সাইফুদ্দিন ভাই বলেন, কোনটা মোটা কোনটা চিকন? ডাল, ডালটা চিকন, গড়টা মোটা। মোটা। দাল বদ, দাল বদ, দাল বদ, দাল বদ, দাল বদ। এরপরে নিচের যে দুটো হরফটা দেখছি, একটা হচ্ছে রেল, একটা হচ্ছে জিম। এই দুইটার মধ্যে তফাৎ হচ্ছে চিকন মোটা না, এই দুইটার মধ্যে তফাৎ হচ্ছে একটা নরম। জাল হরফটা নরম উচ্চারিত হয়, জিহ্বার আগা থেকে সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে নরম নরম করে উচ্চারণ করতে হয়। রেল, 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 রেল। জিহ্বার আগা সামনের উপর দুই দাঁতের আগার সঙ্গে লাগায়। আর জিমটা কি করতে হয়? শক্ত করে জিহ্বার মধ্যখান থেকে, আগা কোনোভাবে দাঁতে লাগবে না, শক্ত করে জিম, মধ্যখানটা উপরের তালুতে চেপে ধরে বলতে হয় জিম, জিম, রেল, জিম। এরপরে সা এবং সিন, এই দুইটা হরফের মধ্যে সাটা হয় নরম আর সিনটা হয় শব্দ আসে। সায় কোনো শব্দ আসবে না, জিহ্বার আগা এই জালের মাখরাজ থেকে জিহ্বার আগা সামনে উপর দুই দাঁতের আগাতে লাগায়া, আর সিন জিহ্বার আগা নিচে দুই দাঁতের আগার সঙ্গে লাগায়া সা, 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 সিন, সিন। একদম বিপরীত ধর্মী। সাথে যতটা নরম হবে শব্দ আসবে না, সিনে ততটাই শব্দ আসবে। যেমন মাছের কড়ার মধ্যে কি তেল ঢাললে, যেমন তেলের মধ্যে মাছ ঢাললে যেমন একটা শব্দ আসে, স্থির করে শব্দ উঠে আসে, ঠিক তেমন সিন, সিন, হ্যাঁ, হ্যাঁ, সিন, হ্যাঁ, সিন। এরপরে আমরা যদি উপরে দেখি আবার, এখানে দুইটা হা আছে, একটা হচ্ছে গোল হা, একটা হচ্ছে
লম্বা হা। এই যে গোল হা যেটা আছে এইটা হচ্ছে হলকের হলকের শুরু থেকে গম্ভীর আওয়াজ হয়। গোল হা গম্ভীর আওয়াজ, বাংলায় যে হ পড়ি তার মতন। এটার মধ্যে কোনো বাতাস বসে না, আর এটা হলকের মধ্যখান লম্বা হা, হলকের মধ্যখান, এবং বাতাস বসায় ফিস ফিস আওয়াজে, ফিস ফিস করে কথা বলি না আমরা, এই ফিস ফিসের মতন। গোলহা হা হা হা, লম্বা হা 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 হা। সিন সদ, এই দুটার মধ্যে হচ্ছে সিনটা হয় মোটা, মানে সিনটা হয় চিকন, সদটা হয় মোটা। সিন, এটাও সদ, সিন, সদ, সিন, সদ। এরপরে জাল জ, এই দুইটাই নরম হবে, জিহ্বার আঘাত সামনে উপর দুই দাঁতের আঘাতে গিয়েই হবে, কিন্তু একটা চিকন আর একটা মোটা। ذال ذال ظا ذال ظا ذال ظا। এরপরে আমরা যদি নিচে দুইটা দেখি, এই দুইটার মধ্যে এই যে সিন আর সায়ের মতো একটা নরম আওয়াজ হবে না, একটা আওয়াজ হবে, নরম ঠিকই হবে কিন্তু আওয়াজ হবে। একটা হচ্ছে জিহ্বার আগা সামনের উপর দুই দাঁতের আগার সঙ্গে লাগায়া, আর একটা হচ্ছে জিহ্বার আগা সামনের উপর নিচে দুই দাঁতের আগার সঙ্গে লাগায়, সামনের নিচে দুই দাঁতের আগার সঙ্গে লাগায়া। তাহলে জাল, জিহ্বার আগা সামনের উপর দুই দাঁতের আগাতে লাগায়া, জাল জা জা জাল, জির জির আওয়াজ হবে, হ্যাঁ জির, জাল জা, জির জির আওয়াজ, জা জাল জা ذال ذا إذا زلزلت الأرض زلزالها إذا إذا زلزلت الأرض এগুলো সব যা। إذا زلزلت الأرض زلزالها। এরপরে হামজা এবং আইন, হামজা এবং আইন, এই দুইটা এইভাবে বললে আপনি বুঝবেন না। এটা হচ্ছে যখন আপনি যে জবর পেশ দিবেন তখন এই উচ্চারণটা তফাৎটা চলে আসবে। অর্থাৎ হামজা জবর আ আর আইন জবর আ, ওই উপরের দুইটার মতন। গোলহা হামজার জায়গা থেকে উচ্চারণ হয় স্পষ্ট আওয়াজে, আর লম্বা হা হলকের মধ্যখান থেকে হয়, আইনও হলকের মধ্যখান থেকে হয়। হামজা জবর আ আ আ, আইন জবর আ, হামজা জবর আ, আইন জবর আ, হামজা জবর আ, আইন জবর আ, হামজা জের ই, আইন জের ই, হামজা পেশ উ, আইন পেশ উ, আ ই উ, আ, এটা সরে আর মতন, আ ই উ, আর আইনটা হচ্ছে মধ্যখানে চাপাই না, আ ই উ, আ ই উ, আ ই উ, আ ই উ। এরপরে যেটা, ওই যে হরুফুল ইস্তেআলা বা মোটা হরফ, সেটাকে আবারও রিপিট করা হয়েছে। যাদের মুখস্থ হয় নাই তারা এখান থেকে আবারও, আরবি 29 হরফের মধ্যে 60টি হরফের হরুফুল ইস্তেআলা বা মোটা হরফ বলে, সদ্দ তজ খ গইন কফ, এটাকে বারবার মুখস্থ করার চেষ্টা করবেন, ঠিক আছে, এটা যেন ভুলে না যান। এরপরে যে বিষয়টা, হরফের উচ্চারণের পার্থক্য মাখরাজের ভিন্নতার কারণে আরবি হরফের উচ্চারণের অনেক পার্থক্য লক্ষ্য করা যায়। এই যে কথাটা আছে, যেই কথাটা, এইটা উপরে অলরেডি আমরা পড়ছি, ঠিক আছে, উপরে অলরেডি আপনাদেরকে এইখানটা আমরা পড়ছি, এই যে এইখানটায়। এখন এইখানে আবার ডিটেইলসে আপনি যখন পড়বেন লেকচার শিটটা নিয়ে, তখন যেন আপনার জন্য সহজ হয়ে যায়,
আপনি যেন মনে রাখতে পারেন, মানে ওখান থেকে মনে রাখবেন, এখান থেকেও যেন আবার মনে রাখতে পারেন, এর জন্য এভাবে লিখে দেওয়া হয়েছে। কেন পার্থক্যটা হয় সেটা একটু আবার বুঝি। হরফের উচ্চারণের পার্থক্য মাখরাজের ভিন্নতার কারণে হয়, ঠিক আছে? মাখরাজের ভিন্নতার কারণে হয়, এমনি এমনি হয় না, মাখরাজের ভিন্নতার কারণে হয়। আরবি হরফের উচ্চারণের অনেক পার্থক্য লক্ষ্য করা যায়, কারণ মাখরাজগুলো হচ্ছে 17টা, এই কারণে পার্থক্য অনেকগুলো লক্ষ্য করা যায়। যেমন কোন হরফ মোটা, বিপরীতে কি হয়? চিকন। কোনটি আবার হালকা, আবার কোনটি কি ভারী। আচ্ছা, চিকন মোটা, এটার উদাহরণ যেমন সদ মোটা, সিন চিকন। কোনটা আবার হালকা, কোনটা ভারী। হালকা কোনটা? হা, লম্বা হা, হা হা হা। ক্যাফ ক্যাফ ক্যাফ। আর কোনটা কি ভারী? হ হ হ, ভারী আওয়াজে হ হ। অফ অফ। কোনটা শক্ত? জিম জিম জিম, শিন ইয়া, এগুলো কি শক্ত। কোনটা নরম? রেল ল থা, ইত্যাদি নানান ধরনের হয়ে থাকে। তফাৎগুলো তাহলে বুঝতে পারছেন যে এই তফাৎগুলো। এখন ওই যে আপনাদেরকে যেটা আমি পড়াইছি সেইটা এখানে লিখে দেওয়া আছে, আপনারা একটু লেকচার শিট নিয়ে এটাকে মুখের মধ্যে বসায় নেওয়ার চেষ্টা করবেন, যেহেতু ওখানে আপনাদের পড়ানো হয়েছে, এটা ভিডিওতে থাকতেছে। এছাড়া এখানে আবার তর নিচে যেমন লিখে দেওয়া হয়েছে মোটা আওয়াজে, আবার তাটা কি লিখে দেওয়া হয়েছে যে হরফের উচ্চারণ পার্থক্য কি চিকন আওয়াজে। এরপর একটা ল কি নরম ও মোটা আওয়াজে, আর জাল কি চিকন ও নরম ও চিকন আওয়াজে। ঠিক আছে, এভাবে করে করে প্রতিটা দেওয়া আছে। শুধু একটা আপনাদেরকে বলে দিতেছি, এখানে লেখা আছে দোয়াদের ক্ষেত্রে, একটু উপরে দেখবো, দোয়াদের ক্ষেত্রে হরফের উচ্চারণে মাখরাজ অনুযায়ী মোটা ও নরম আওয়াজে হবে। মাখরাজ অনুযায়ী যে কথাটা বলা হয়েছে, এটার কারণ হচ্ছে দোয়াদটা শুধু নরম আর মোটা আওয়াজ এইটা না, এইটা হচ্ছে 10টা দাঁতের প্রয়োজন হয়। একদম গোড়ার দিকে মারি যেটা আছে, মারি, এই মারিটার যে উপরের দিক আছে, উপরের যে মারি, উপরের মারি, এই দুই পাশে জিহ্বার দুইটা সাইড, জিহ্বার দুইটা সাইড এখানে উপরে উঠে গিয়ে লাগবে। এরপরে দোয়াদটা মোটা এবং নরম আওয়াজ উচ্চারণ হবে, যেমন ضاد ضاد ولا الضالين ولا الضالين। এরপরে আমরা যদি দেখি এখানে সিন, সিন সিরসির ও চিকন আওয়াজে, সদ সিরসির এবং মোটা আওয়াজে। দুইটাই কি একটা চিকন আর মোটা, উচ্চারণ কিন্তু একই, মাখরাজও এক। আর হরফের এই উচ্চারণটা কি নরম আওয়াজ, এটার মধ্যে কোনো সিরসির আওয়াজ হইতে পারবে না। সা। এ হচ্ছে 4 নাম্বার লেকচার শিটের পড়া। এটা নিয়ে মনে হয় বুঝতে পারছেন, আর কোনো সমস্যা নাই। কারো কোনো সমস্যা আছে বলেন। আচ্ছা, তারপরও যদি সমস্যা বের হয়ে আসে আগামী দিন আপনারা একটু বলবেন যে এই জায়গায় সমস্যা আছে। আজকের যে পড়াটা, এরপর যে 5 নম্বর লেকচার শিট, আরবি হরফ লেখার নিয়ম। ঠিক আছে, আরবি হরফ লেখার নিয়ম। জি, কিছু বলবেন? হ্যাঁ, চুপচাপ থাকেন, কথা বোঝা যাচ্ছে না, শোনা যাচ্ছে না। জি না হুজুর। আচ্ছা, যে এই বিষয়টা আপনারা মনে করতে পারেন যে আমি এটা আপনাদের একটা ক্লাসে মনে হয় বলছিলাম যে আমাদের হাতের লেখারও একটা বিষয় থাকবে, খাতা রাখলে ভালো হইতো, বাংলা খাতা। জি জি এবং আপনাদের এই জি ব্যাচটা তেমন একটা অ্যাক্টিভ না। অন্য যেটা আছে রবি মঙ্গল বৃহস্পতিবার একটা ব্যাচ চলে, তারা অনেক অ্যাক্টিভ, তারা হচ্ছে লিখে লিখে সবগুলো নিজেরা নোট করতেছে সংক্ষেপে, আবার দেখা যায় যে অডিও গুলা দিতেছে, অডিও পড়াগুলো। হ্যাঁ, তাছাড়াও হচ্ছে একে অপরেরও সাহায্য করে, দেখা যায় অন্য কেউ করতেছে। তো এভাবে করলে নিজের পড়াটা উন্নত হয়। এই ব্যাচটা একটু মানে ভর্তিও কম হওয়া হয়েছে, আর 2 নম্বর হচ্ছে যে সবাই ক্লাসে না থাকার কারণে আরো বেশি এটা হচ্ছে। যাই হোক, আরবি হাতের লেখার বিষয়টা হচ্ছে কি, আমাদের এই ক্লাসটা কিন্তু পুরোপুরি কনসেপ্ট পড়ার উপরে বলছিলাম। আপনাদের ইতি ছিল যে আমরা যেন কনসেপ্ট শুদ্ধভাবে পড়তে পারি, এটাই কোর্স হচ্ছে এটা। তো জি জি কনসেপ্ট শুদ্ধভাবে জি পড়া মানে হচ্ছে যে তার সাথে সাথে আপনি আরবি, যে কোনো আরবি হরকত দেয়া যে আরবিগুলো থাকে, ইবারত না, ইবারত বাদে যে হরকত দেয়া যে আরবি থাকে, অর্থাৎ হাদিসগুলো যদি হরকত দেয়া থাকে তাহলে আপনি পড়তে পারবেন দেখে দেখে। তো সেইগুলো পড়তে গেলে একটু হাতের লেখা বিষয়টা একটু প্রয়োজন আছে, কারণ আপনারা যখন লিখবেন তখন ব্রেনের মধ্যে
এটা এক ধরনের গেঁথে যায় যে এটা কিভাবে হয়। দেখবেন যে আপনারা ছোটবেলা থেকে অনেকে কায়দা পড়ছেন, কায়দায় আনাকুম ইনাকুম বানাকুম এরকম অনেক কায়দা পড়ছেন, তাই না? দেখবেন এরকম কায়দা পড়ছেন, কিন্তু তারপরও কনসেপ্ট দেখে পড়তে কষ্ট হয়। কারণ কায়দা কনসেপ্টের মধ্যে কোনো শব্দ নাই, কায়দার কোনো ওয়ার্ড নাই। মানে কায়দাগুলো যেরকম পড়তেছেন আনাকুম ইনাকুম আ ই না এরকম যে পড়তেছেন, এরকম কোনো কি নাই, শব্দ নাই। শব্দগুলো সব কোরআনের অন্য আরবি শব্দ থেকে। তো আপনি যখন হাতের লেখা লিখবেন তখন আরবিটা কিভাবে হচ্ছে ওই প্যাচটা আপনার হাতে যেভাবে ঘুরতেছে আপনার ব্রেনের মধ্যেও ঘুরতেছে। এক নাম্বার দুই হচ্ছে যেহেতু আরবি কোরআনের ভাষা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা, এবং এটা জান্নাতি ভাষা। হাদিসের মধ্যে আছে যে আরবি কেন ফজিলতপূর্ণ, এই কারণে আমরা একটু আরবিটা হাতের লেখায় লিখবো এই ফজিলতের জন্য, যে আল্লাহ তাআলা যেন এই ফজিলতের যে ভাষা এটা আরবিতে আমরা লিখছি, এর জন্য আমাদের এই হাতের উসিলায় এই যে হাতে যে লিখতেছি আমরা কোরআনের ভাষা, সেই অনুযায়ী আল্লাহ আমাদেরকে মুক্তি দিতে পারেন, জান্নাতে আমাদেরকে ঠাঁই দিতে পারেন। তো এর জন্য লিখবো। আর দুই নম্বর হচ্ছে অনেকের মধ্যে লেখার একটা থাকে, আগ্রহ থাকে। এর জন্য আমাদের একটা দুইটা লেকচার শিট আছে যেটা লেখার উপরে, মূলত এটাও পড়ার জন্যই বিশেষ করে। তো প্রথমত তরিকত কিতাবাতুল হুরুফুল আরাবিয়া, তরিকা পদ্ধতি, কিতাবা লিখার, হুরুফুল আরাবিয়া আরবি লিখার পদ্ধতি সমূহ, আরবি হরফগুলো লেখার পদ্ধতি সমূহ। আরবি হরফ 29টি, আরবি 29টি হরফের লেখার সুবিধার্থে 8 ভাগে ভাগ করা হয়েছে। লেখার প্রথম ধাপ যেটা, যে 8টা ভাগে ভাগ করা হয়েছে লেখার সুবিধার্থে, পড়ার সুবিধার্থে না। আবারও বোঝেন, এখানে কথাটা বলা হয়েছে কি লেখার সুবিধার্থে, অর্থাৎ হাত ঘুরাইতে যে এই পদ্ধতিতে লেখা হয় এর জন্য 8 ভাগে ভাগ করা হয়েছে। আপনারা একটা বাংলা খাতা নিবেন, বাংলা র‍্যাক দেয়া লেখা, অথবা আপনার পেন্সিল দিয়ে র‍্যাক দিয়ে নিতে পারেন। এরপরে আপনারা লিখবেন এবং এই ছবিগুলো লিখে লিখে আপনারা একটু হোয়াটসঅ্যাপে সবাই নাম, উপরে নাম লিখবেন খাতার যেই নাম। এরপরে আপনার লাইনে, একটা লাইনে আপনার ডান দিক থেকে 1 নাম্বার দিলেন, ডান দিক থেকে 1 দিয়ে জাস্ট ওই এই যে 1 নাম্বারে যে হরফগুলো যেভাবে টেনে টেনে দেওয়া হয়েছে এইভাবে আপনারা লিখবেন, এরকম করে করে প্রত্যেক লাইন। এখানে এই যে 1 নাম্বারে 4 হরফ এগুলো না লিখলেও হবে, এটা একটু পড়বেন আর লিখবেন তাহলেই হবে, শুধু 1 নাম্বার দিয়ে হরফগুলো লিখলে হবে। আর একই লাইনে 2 বার 3 বার করেও লিখতে পারেন, আর বেশি বেশি লেখার চেষ্টা করবেন এভাবে। তো 1 নাম্বারে 4 হরফ, অর্থাৎ 1 নাম্বারে হাত পেঁচায় লেখার ক্ষেত্রে 4টা হরফ একসাথে আসে, সেটা দেখেন। এই যে ডট 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 দেয়া আছে এইটাই হচ্ছে লাইন। এই লাইনের শুরু থেকে, হ্যাঁ, লাইনের শুরু উপর থেকে আলিফ নিয়ে এসে নিচে আসতে হবে। মিমটার উপরে এই যে মিমের যে গোল দাগটা এটা হবে লাইনের উপরে। ত এবং গ এটাও লাইনের উপরে হবে ত জ, তবে একটু নিচে এই রেখটা টান দিয়ে নিয়ে আসতে হবে। আমি মাউস থেকে দেখাইতেছি, মাউসেরটা যদিও ভালো হবে না, তারপরও একটু বাম দিক থেকে, একটু বাম দিক থেকে কি রাখতে হবে, একটু বাম দিকে একটু কাত রাখতে হবে, ঠিক আছে, বাম দিকে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে অনেকেই লেখার সময় অনেক চিন্তা ভাবনা করেন যে আমার হাতের লেখা তো এভাবে হবে না, বইয়ের মতন হবে না। এইটা কিন্তু কম্পিউটার প্রিন্ট, এটার সাথে আপনার হাতের লেখা মিলবে না। হাতের লেখা তো অনেক রকমই হইতে পারে, আরবি হাতের লেখা এক এক রকম, মাদ্রাসায় আমাদের এক এক ছাত্র ভাই এক এক রকম লেখে, ঠিক আছে, এক একজন এক এক টানে এক এক ভাঁজে লেখে, ওইটাও সৌন্দর্য। সো আপনি লেখা শুরু করেন, লেখা শুরু করলে ধীরে 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 আপনার কি হাতের লেখাটা সুন্দর হয়ে যাবে। এখানে আমি 2টা হরফ লিখে দেখাচ্ছি শুধু, একটা হচ্ছে বা, উপর থেকে টান দিবেন, দিয়ে নিচে আসবেন, নুক্তার উপরে নির্ভর করবে, উপরে 2 নুক্তা দিলে তা, 3 নুক্তা দিলে সা। এইটারই মাথাটা গোল করে দিলে, এরকম মাথাটা গোল করে যদি নিয়ে যান নিচের দিকে, তাহলে এটা হয়ে যাবে ফা। উপর থেকে নিয়ে এসে এখান থেকে টান দিয়ে এখানে নিয়ে আসবেন, মধ্যটা পেঁচাই দিবেন, ঠিক আছে। এরপরে হা খ, আচ্ছা 2 নাম্বারে 5 হরফ গেল। এরপর 3 নাম্বারে 3 হরফ, হা খ জিম, এই তিনটা একই একই কেন, উপরে লাইনটা টানবেন, উপরে, হ্যাঁ, উপরে লাইন টেনে এখানে নিয়ে এসে এখান থেকে নিয়ে আসবেন। আবারও দেখেন, যেহেতু মাউস অতটা সুন্দর হবে না, ঠিক আছে,
এইটার নিচে এইটা নুক্তা ছাড়া হইলো হা, নিচে এক নুক্তা থাকলে জিম, উপরে এক নুক্তা থাকলে কে হ। এরপরে 4 নাম্বারে 5 হরফ, 4 নাম্বারে 5 হরফ র, ঝা, ওয়াও, এই তিনোটা কি উপর থেকে টান শুরু হবে, টান দিয়ে নিচের দিকে চলে যাবে। এই তিনটায় র, ঝা, ওয়াও, উপরে গোল টান দিলে হবে কি ওয়াও। আর এটা উপর থেকে শুরু হবে, তবে এটা নিচের দিকে চলে এসে আবার উপরের দিকে চলে যাবে, এটা দাল জাল। সিন শিন সদ দাঁত দেখেন, তিনটা দাঁত আছে, তিনটা দাঁত, তিনটা দাগ আছে। প্রথম এক দাগ, তারপরে 2 দাগ, তারপরে 3 দাগ, তারপরে নিচে আপনারা চলে আসবেন, তারপরে উপরে উঠাই দিবেন ওই লাইনে সিন। আর সদ হবে এইটা নিচ থেকে নিয়ে আসবেন, নিয়ে এসে উপরে নিয়ে আসবেন, তারপরে উপর থেকে এখান থেকে টেনে সদ দদ, উপরে এক নুক্তা থাকলে দদ। নুন কফ লাম তিনোটাই হচ্ছে নিচের দিকে একটু গোল হয়ে যাচ্ছে, এজন্য এই যে নুন উপরে নুক্তা দিলে নুন, আর এইটাই উপরে মাথা গোল করে দিয়ে আনলে কফ। নুন, এটা হচ্ছে কফ। লাম এই একই রকম হবে, মধ্যে খালি হবে কাফের মধ্যে। 6 নাম্বারে 3 হরফ, 6 নাম্বারে 3 হরফ। আচ্ছা, এরপরে 7 নম্বরে 3 হরফ, 7 নাম্বারেও 3 হরফ। এই তিনটা একই রকম উপরের দিক, উপরের দিকে এভাবে গোল করে এই আসতে হবে। আসার পরে যদি শুধু এই থাকে তাহলে এইটা হামজা, এই থাকলে ঠিক আছে, এটা আরো বড় হবে লাইনটা। আর যদি এই গোলটাই থাকলো কিন্তু এইটা টান দিয়ে আবার এইভাবে আনতে হয়, তাহলে এইটা হচ্ছে আইন গয়েন, উপরে নুক্তা দিলে গয়েন। আর হাইয়া কোনোটার সাথে মিলে না, এর জন্য এটা শেষে দেওয়া হয়েছে। 8 নাম্বারে 2 হরফ, একটা হচ্ছে নিচের দিকে এ হা, আর উপরের দিকে এটা থাকবে এবং নিচের দিকে টান দিয়ে নিয়ে আসতে হবে, এটা হচ্ছে ইয়া। নিচে 2 নুক্তা থাকলেও ইয়া, আর না থাকলেও ইয়া, এই পরিপূর্ণ ইয়াটা। আর এই গোল হার উপরে 2 নুক্তা থাকলে কি হয়, গোলতা হয়। গোল হার উপরে 2 নুক্তা থাকলে গোলতা হয়, গোলতা বলা হয়, ঠিক আছে, গোলতা। আমরা এটা আগেও পড়ছি, গোলতা। এই হচ্ছে আপনাদের টোটালে আরবি 29টি হরফ, 29টি হরফে লেখার সুবিধার্থে 8 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে ভাগ করা হয়েছে? 8 ভাগে। 1 নাম্বারে 4 হরফ, 1 নাম্বারে 4 হরফ আলিফ মিম ত ওয়া, এটা মুখস্থ করা লাগবে না, 2-3 বার পড়বেন আর লিখবেন। আলিফ মিম ত ওয়া, আলিফ মিম ত ওয়া। 2 নাম্বারে 5 হরফ বা তা সা ফা কাফ, বা তা সা ফা কাফ। 3 নাম্বারে 3 হরফ জিম হা খা জিম, হা খা জিম, হা খা জিম। 4 নাম্বারে 5 হরফ রজা ওয়াও দাল জাল, রজা ওয়াও দাল জাল। 5 নাম্বারে 5 নাম্বারে 4 হরফ সিন শিন সাদ দাদ। 6 নাম্বারে 3 হরফ নুন কফ লাম। 7 নম্বরে 3 হরফ হামজা আইন গাইন। 8 নাম্বারে 2 হরফ হা ইয়া, হা ইয়া। এই হচ্ছে আপনাদের পড়া থাকবে, এই দুইটা লেকচার শিট, বেশি পড়া দেব না, আবার ওভারই হয়ে যাবে। তাহলে 1 নম্বর পড়া হচ্ছে আপনারা হরফগুলো যে কোন মোটাটা একটু তফাৎ করে পড়বেন বারবার একটু মুখে। আর 2 নম্বর হচ্ছে লিখবেন বাংলা খাতায় বা র‍্যাক দিয়ে লিখবেন, নাম্বার দিয়ে দিয়ে লিখবেন, লিখে হোয়াটসঅ্যাপে জমা দিয়ে দিবেন, হোয়াটসঅ্যাপে গ্রুপে জমা দিয়ে দিবেন, উপরে নাম লিখে লিখ দিবেন, তাহলে ভালো হবে। যে আর কারো কোনো কথা আছে, কোনো বিষয় নেই ক্লাসের, বুঝতে পারেন না বা কোনোটা দেখার লাগবে? জি না। জি সাইফুদ্দিন ভাই বলেন। স্যার আমি বলছিলাম যে আমরা তো স্টুডেন্ট, আপনি 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 কেন করছেন? আপনি তুমি বললে বেশি ভালো হয় আমার মনে হয়। এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে কি যে আমরা আমার বয়সের থেকে অনেক বড় বড় বয়সে আছে, অনেকে মানে বয়সে বড় হয়, ঠিক আছে। আমার ক্লাস এমনও করছে যে একজন সিনিয়র পুলিশের অফিসার ছিল, উনি হচ্ছে মিশনেও আছে। তো জাহাঙ্গীর আলম ভাই, তারপর অনেকেই এরকম আছে যারা অনেক বয়স দেখা 50-55 বছর আছে। এখন এটা তো আদবের ক্লাস, জি তাই না? তো দেখা যায় যে আমরা আরেকটা জি বিষয় জি হচ্ছে ছোটদেরকে আমরা তুমি আপনি বলেই সম্বোধন করি। আহ, কাছাকাছি আত্মীয় স্বজন না হলে এটা আসলে আলাদা, মানে সম্মান করা, ছোট হইলেও তাকেও আপনি করা হয়, এটা কোনো বিষয় না। জি স্যার, ঠিক। এটা
এটা সবাইকে ওই কারণে বলা হয়, কারণ আমরা তো এইজ অনেকে জানি না। দেখবো ফরমে যখন আমরা নিছি, আপনাদের এইজের একটা ছিল, তখন দেখছি আমার অন্য ব্যাচে 55 বছর, তারপর হচ্ছে 50-52 বছরের বয়স্ক আছে। তো এটা তো আসলে ঠিক না তাদেরকে এই করে, তাই না? ঠিক আছে, এটা নিয়ে কোনো যে আর সমস্যা একটা নেই। কথা বলি জি স্যার, জি। বলছিলাম যে যে লেখার ক্ষেত্রে বললেন, তো আজকে থেকে যে লেখার ক্ষেত্রে শুরু হবে না, আমি চেষ্টা করছিলাম প্রথমেই ক্লাস জয়েন করার প্রথমেই যে অক্ষরগুলো লেখার, কিন্তু আপনি অতটা বললেন না যে লেখাগুলো দিতে হবে বলে আমি দেইনি। তো যদি লিখতেই হয় তাহলে দিয়ে দিয়ে দেবো প্রত্যেকদিন। হ্যাঁ, লিখতে প্রতিদিন বলতে আপনারা নোট করেন, নোটের কথা বলতেছেন যে বিভিন্ন নোট করছেন সেটা? আচ্ছা, নোট করিনি, কেননা আমি ভাবছি অক্ষরগুলোই আপনি লেখা শিখাবেন, তার জন্য আমি কিছু মানে নোট করিনি। আচ্ছা, লেখার ক্ষেত্রে যদি এই লেখার আরবি লেখার কথা বলেন, তাহলে এটা আজকে থেকে এখান থেকে দিন। আর লেখা তো প্রতিদিন থাকবে না, আসলে আমাদের লেখার তো ক্লাস কম, এটা প্রতিদিন আর লাগবে না, আপনাদেরকে আমি দেখাই দেবো লেখার। এটার পরে আরেকটা লেখার ক্লাস আছে, আরো আরো বিস্তারিত ডিটেইলসে দেখাইতেছি। হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, আমি পারলে জয়েন করবো আপনার ক্লাসে। আচ্ছা, লেখার একটা ক্লাস আছে, দেখাবো সামনে। আমাদের আসলে মিক্সড করা তো, যখন যেটা লাগে, যেমন এই একটা ক্লাস আছে, এইটা দেখার পরে আরো সহজ হয়ে যাবে যে কিভাবে আরবি গুলো মিলিয়ে মিলিয়ে লিখতে হয়। ঠিক আছে, এগুলো আপনাদেরকে সব এই যে এই আকারে দেয়া আছে। এগুলো লেখার পরে ডিরেক্ট আপনার আয়াতে চলে যাবেন, মানে আয়াত, এরপরে সূরা লিখবেন, সূরা ফাতিহা। এই এই যে শব্দগুলো লেখার পরে প্রথমত সূরা ফাতিহা দেখে দেখে, একদম দেখে দেখে লিখবেন, প্রত্যেক অক্ষর দেখে দেখে। এখন এখানে একটা কথা আছে, এটা আপনারা ওই সময় প্রশ্ন করবেন। ধরেন আমি একটা শব্দ লিখতে গেলে দেখবেন যে যে আলিফ যেটা সাইলেন্স আছে, অর্থাৎ আলিফ বা কোনো একটা হরফ ওয়াও ইয়া যেটা সাইলেন্ট আছে, অর্থাৎ উচ্চারণ হচ্ছে না, লাম, সেটাও লিখতে পারতেছি। হ্যাঁ, লিখতে পারতেছে আমি, বা অন্য আলেম যারা একটু পড়ছে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে বেশি, তাদেরকে দেখবেন যে এরকম লিখতে পারতেছে। এখন এটা মনে করতে পারেন যে এরকম আমাদের জিজ্ঞাসা করছে যে হুজুর আপনি এটা লিখেন, এটা কিভাবে লিখবেন? এর জন্য আপনাকে আরবি গ্রামার জানতে হবে। ঠিক আছে, আরবি গ্রামার সম্পর্কে আপনাকে ডিটেইলসে জানতে হবে, যে কোন শব্দ কিভাবে, মাজদার কিভাবে হবে, ঠিক আছে, সেগুলোর সিগা কিভাবে হবে। তো ওইটা তো লিখতে, মুখস্থ লিখতে হইলে আপনাকে ওইটা জানতে হবে। আর যদি আপনি দেখে লিখতে পারেন, বা যে কোনো একটা আয়াতকে আপনি দেখে হুবাহু লিখতে চান, তখন আপনারা এইটা লিখতে পারবেন, এটা আমাদের কাছ থেকে পড়ার পরে এটা লিখতে পারবেন। বা একটা সূরা মুখস্থ আছে, পুরোপুরি আপনার অক্ষরগুলো মনে আছে, তাহলে ওটা মুখস্থ লিখতে পারবেন। কিন্তু একটা শব্দ বললাম, ওইটার সাথে সাথে মুখস্থ ভাবে লিখতে পারবেন কিনা, এইটা আসলে গ্রামার না পড়লে সম্ভব না। তো সেটা তো অনেক ডিটেইলস এর বিষয়, সেটা তো সবার জন্য আসলে ওয়াজিব না। জি আমাদেরকে, জি জি আমরা জি কি স্যার। একটা বিষয় জানি কিনা, এলেম কিন্তু দুই ধরনের, একটা হচ্ছে ফারজে কিফায়া, আর একটা হচ্ছে ফারজে আইন। ফারজে আইন হচ্ছে যে এলেম গুলো অর্জন করা প্রত্যেকের উপরে। তলাবুল ইলমি ফারিয়াদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক প্রত্যেকের উপরে এলেম অর্জন করা ফরজ। এটা কোন বিষয় বলা হয়েছে? যতটুক আপনার নামাজ সহি হইতে লাগে, যতটুক আপনার জীবন পরিচালনা করতে লাগে, যতটুক আপনি হালাল ভাবে চলতে লাগে, আপনাকে দুনিয়া থেকে জান্নাতের পথ পর্যন্ত আপনাকে চলতে যতটুক লাগে, জীবনের প্রতিটা বিষয়, যেমন ইয়া, বিবাহ শাদীর পরেও আপনার স্ত্রীর সাথে আপনার কি আচরণ হবে, আপনার মানে স্ত্রীর মা, শাশুড়ি বা শ্বশুর, বা তাদের সাথে কি হক আছে, তাদের সাথে কি সম্পর্ক হবে, এগুলো আপনাদেরকে জানতে হবে। তো এই সব বিষয়টা জানা হচ্ছে ফরজে আইন। হ্যাঁ, আপনার যে আহ, জমি জমার যে ভাগাভাগি আছে, ঠিক আছে, মিরাজ, মিরাজ সম্পর্কে জানা, যে আপনার কে কতটুক পাবে, এই যে ফারাইজ সম্পর্কে জানা, এটা হচ্ছে ফরজে আইন। এটা ডিটেইলসে না, মানে যতটুক জানা লাগে। আর এগুলোর ডিটেইলস, অর্থাৎ কোরআন, পুরো কোরআন মুখস্থ করা, বা এগুলোর তাফসির জানা, এগুলোর তাফসির মানে হচ্ছে ব্যাখ্যা, তাফসির জানা, তারপর হচ্ছে হাদিস, যেমন দাওরাই হাদিস পড়ে আমাদের দেশে, তারপর হাদিসের উপর আমরা উচ্চ যে করি, এগুলো যে হাদিসের কিতাবগুলো, সিয়াসিত্তা সহ আরো হাদিস পড়া, এভাবে ফিকা মাসালাগুলো পড়া, কোন ফকি কিভাবে ফতোয়া দিছে, এই বিষয়গুলো জানা, এইভাবে ডিটেইলস যে জানা, এগুলো ফরজে কিফায়া। অর্থাৎ সমাজের কিছু সংখ্যক মানুষ এভাবে তৈরি হওয়া, যেন এটা কিয়ামত পর্যন্ত পরিচালনা হয়, এটা যেন উঠে না যায়। যেমন এখন যদি আমরা বলি যে সবাই কি দরকার, এখানে এত ডিটেলস না যায় না, সবাই কর্মস্থলে ব্যস্ত হয়ে যাবে অন্য কর্ম নিয়ে, তখন দেখা যাবে যে এট এ টাইম ওই যে ফরজে আইন যেটা ছিল সেইটা জানার মতন, সেইটা যে জানাবে,
সেই ধরনের আলেমও বা জ্ঞানীরাও থাকবেন। এর জন্য প্রতিযোগী ওই পরিমাণে থাকতে হবে। এখন যদি আমরা উদাহরণ দেই যে সাহাবাদের যুগে তো সবাই বিভিন্ন ব্যবসা বাণিজ্য কর্মকাণ্ড করছে, আবার পাশাপাশি করছে, তখন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে ছিল, যার যে মাসালা লাগতো তারা ওই অবস্থায় জিজ্ঞাসা করলো, সাথে সাথে প্রত্যেক সাহাবী আলেম ছিল। আমাদের জমানায় তো দেখা যায় না, যে এমন তো সিস্টেম নাই। এরকম একটা সিস্টেম যদি থাকতো যে মাগরিব বা এশার নামাজের পরে প্রত্যেক মসজিদেই আম জনতার জন্য একদম হাদিস কোরআনের দর্স হইতেছে 1 ঘন্টা 2 ঘন্টা করে, এভাবে যদি হইতো সারা জীবন এরকম চলতো, তাহলে দেখা যেত যে ওই যুগটার কিছু ধাঁচ পাওয়া যেত। কিন্তু এমন সিস্টেম তো নাই। দেখা যায় যে তারা মানুষও এত ব্যস্ত থাকে, সারাদিন ব্যস্ততার পরে রাতে আর সময় দিতে পারে না বা থাকে। এই কারণে তাদেরও জানার অল্প স্বল্পতা থাকে। এর জন্য আলাদাভাবে কিছু সংখ্যক মানুষ ওভাবে তৈরি হওয়া দরকার আছে, কিয়ামত পর্যন্তই দরকার আছে। যদি হাদিস কোরআন মানে এটা চলতে হয়, অবশ্যই দরকার আছে। তো এই কারণে ওই যে আরবি হাতের লেখার ক্ষেত্রেও আরবি ব্যাকরণ জানাও প্রত্যেকের উপর ফরজ না। তবে এটা আহ, জানলে আপনার পুরোপুরি কোরআন বা হাদিসের ব্যাখ্যা দিতে, অবশ্যই তাফসির করতে চান আর হাদিসের ব্যাখ্যা দিতে চান, কোনোটাই আরবি ব্যাকরণ না জেনে দেওয়া যাবে না। কারণ এক এক শব্দের এক এক রকমের অর্থ হয়, এক এক সময় এক এক রকমের অর্থ হয়। কোনো বাক্যে অর্থ একটা দেয়, অন্য বাক্যে অর্থ অন্যটা দেয়, পরিস্থিতির উপর নির্ভর করে, এমনও শব্দ আছে। তো যে কারণে এগুলো জানা আমাদের জন্য ফরজে কিফায়া। তবে আমাদের জন্য কোরআনের বিষয়ে যে তাজবিদ আমরা পড়তেছি, এটা হচ্ছে ফরজে আইন, এটা আমাদেরকে জানতেই হবে, এটার বিকল্প নাই। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে আহ তার কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলার মতো যতটুকু এলেম লাগে ততটুকু যেন আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। আমিন। কথা না থাকলে আমাদের ক্লাস শেষ করব, যেহেতু আমাদের পড়া শেষ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে সকলে ভালো থাকবেন, দোয়া করবেন। ক্লাসে মেসেজ দেওয়া হোক বা না হোক, যদি ক্লাস না হয় তাহলে মেসেজ দেওয়া হবে। ক্লাস অবশ্যই হবে, আল্লাহ যদি সব ঠিক রাখে, তাহলে প্রতিদিনই ক্লাস হবে। ওই হিসাবেই প্রস্তুত থাকবেন। মেসেজ দিতে একটু দেরি হইলেও ক্লাস অবশ্যই ক্লাস হবে। ক্লাস যদি না হয় তাহলে মেসেজ দিয়ে জানানো হবে। সকলে ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।